আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাজধানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 পোশাক শ্রমিক নিহতের ঘটনায় সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। এ অবস্থায় সকাল থেকে বিমানবন্দর থেকে ঢাকামুখী যানবাহন ও উত্তরামুখী যানবাহন চলাচল বন্ধ আছে। মোটরবাইক সহ কোনো প্রকারে যান চলাচল করতে দিচ্ছে না বিক্ষুব্ধ শ্রমিকরা। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। রাস্তার দুই দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। অফিসগামী কর্মজীবী মানুষরা পায়ে হেঁটে কর্মস্থলের পথে রওনা হয়েছে। এর আগে সকাল 6:45টার দিকে চেয়ারম্যান বাড়ি এলাকায় সুমাইয়া ও মিনারা আক্তার নামের 2 শ্রমিক নিহত হয়। অবরোধের এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা নিহতের কফিন নিয়ে রাস্তা অবরোধ করে। শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রশাসনের কোনো ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ও চালককে গ্রেফতার না করা পর্যন্ত সড়ক অবরোধ থাকবে বলে জানিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দুর্ঘটনাস্থল রাজধানীর বনানী এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, এখনো কি রাস্তা বন্ধ রয়েছে এবং সাধারণ মানুষের দুর্ভোগের চিত্রটি আমাদেরকে জানাবেন? হ্যাঁ, এখনও রাস্তা বন্ধ আছে। মূলত অ্যাক্সিডেন্টটি ঘটে সকাল 6:40 দিকে এবং 6:40 পর থেকেই মূলত সেই ট্রাক ড্রাইভার যে ট্রাক চাপা দিয়েছে সেই ট্রাক ড্রাইভারের গ্রেপ্তারের দাবিতে মূলত অবরোধ করছেন সেই গার্মেন্টসের কর্মীরা এবং আশেপাশে আরও 2 থেকে 3টি গার্মেন্টস রয়েছে। সেই গার্মেন্টসের কর্মীরা যারা রয়েছেন তারা মূলত সেই ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তারের দাবিতে এবং যাতে বিচারের মুখোমুখি করা যায় এবং যাতে তারা ক্ষতিপূরণ পান সেই প্রত্যাশাতেই মূলত তারা এই অবরোধ চালাচ্ছেন এবং এই অবরোধ এখনও চলমান রয়েছে এবং যে দুই পাশের যে অবস্থা আপনি লক্ষ্য করছেন ক্যামেরার মাধ্যমে, যে দুই পাশের যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সেই মহাসড়কের যান চলাচল সম্পূর্ণ বন্ধ এবং যে ছোটোখাটো যে হালকা যান বিশেষ করে মোটর বাইক বা ভ্যান রিক্সা এটি একটি খুবই জরুরি ভিত্তিতে যদি যেতে চায় বা যাওয়ার পরিস্থিতি তৈরি হয় তাহলে যেতে দিচ্ছে। তাছাড়া মোটর বাইকও খুব একটি যাওয়ার যে সুযোগ সুবিধা সেই সুবিধাটা দিচ্ছেন না তারা। এবং এখানে আমি জানিয়ে রাখতে চাই প্রশাসনের এখনও কোনো দায়িত্বশীল কর্তব্য ব্যক্তি এখন এখানে এসে উপস্থিত হননি যে তারা এই বিষয়টি সম্পর্কে তারা আশ্বস্ত করবেন যে তাদের আন্দোলন বা অবরোধ তুলে নেবার জন্য, যে তাদের অবরোধটা তুলে নেবার জন্য এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া মানার বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো কিছু আমাদের চোখে পড়েনি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই অবরোধ যে চলমান রয়েছে এতে করে যে অফিসগামী বা কর্মজীবী যে মানুষ রয়েছে রাজধানীর, সেই রাজধানীর মানুষরা ব্যাপক বিপর্যস্ততায় পড়েছেন। তারা মূলত পায়ে হেঁটেই বা গাড়ি থেকে নেমে তাদের কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছেন এবং যারা অফিসগামী বাদেও যারা হাসপাতাল বা বিভিন্ন ধরনের গন্তব্যে যাবার জন্য বেরিয়েছিলেন পথচারী যারা রয়েছিলেন তারা ব্যাপক সমস্যাতেই পড়েছেন আজকে এই মুহূর্ত পর্যন্ত। তো এই ছিল বনানী চেয়ারম্যান বাড়ি এলাকা থেকে অবরোধের সর্বশেষ তথ্য। দর্শক, জানছিলাম বনানীর রাস্তার খবর। নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে হাইকোর্টের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জাভেদ, কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জসিন্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের আজকের যে কেন্দ্রীয় কর্মসূচি সেটা হচ্ছে যে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, যে ধর্ষণের ঘটনা ঘটে যে সাম্প্রতিক সময়ে, সেই ধর্ষণের প্রতিবাদে তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন। এবং আজকের যে মানববন্ধনটা সেটা হচ্ছে যে আপনার হাইকোর্ট মাজারের যে গেট সেই গেট থেকে শুরু করে আমার পিছনে যে মৎস্য ভবন মোড়, এই মোড় পর্যন্ত তাদের এই মানববন্ধন, বিশাল একটি মানববন্ধন ছাত্রদলের নেতাকর্মীরা সমর্থকরা এখানে জড়ো হয়েছেন এবং তারা ধর্ষণের প্রতিবাদ জানাচ্ছেন। এবং তারা যেটি বলছেন, এই সরকারের আমলে, অন্তর্বর্তী সরকারের আমলে নারী শিশুরা বাইরে
নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছেন এমনটাও অনেকে বলছেন এবং তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলছেন এবং সকল ছাত্রদলের নেতাকর্মীদের ধর্ষকদের বিরুদ্ধে তাদের অবস্থান যেন থাকে সেই জিনিসটা তারা বলছেন এবং তাদের কিন্তু অন্তর্বর্তী সরকার সেই কাজটি করতে ব্যর্থ হয়েছে এবং তারা নির্বাচনের দাবিও জানাচ্ছেন যে একটা বানচাল করার চেষ্টা করছে, একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচনটাকে বিলম্বিত করা হয়, দেরি করা হয় এবং এই যে বানচালের যে ষড়যন্ত্র যারা করছে তা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও তারা রুখে দাঁড়াবে এবং সরকারকেও ব্যবস্থা নিতে বলেছেন এবং এইভাবেই তারা তাদের আজকে যে কর্মসূচি মানববন্ধন সেটা চালিয়ে যাচ্ছেন। জসিন্তা, জানছিলাম ছাত্রদলের মানববন্ধনের খবর। দ্রুততম সময়ের মধ্যে মাগুরার ঘটনায় ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ধর্ষণের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিবাদ সমাবেশ থেকে তিনি এ দাবি জানান। রিজভী আহমেদ বলেন, দেশে অনিরাপদ অবস্থা বিরাজ করছে, নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। বিশেষ করে গেল কিছুদিনে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে ধর্ষণের ঘটনা। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রিজভী আহমেদ বলেন, দেশে স্বাভাবিকভাবে নারীরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছে, যথাযথ শিক্ষা ব্যবস্থার অভাব রয়েছে বলেও মনে করেন রিজভী আহমেদ। আজকে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। আজকে নারীরা নিরাপদ নয়। আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে? সে ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে, স্বাভাবিকভাবে বাসায় ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই। দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এদিকে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনায় অপরাধীদের দ্রুত বিচার দাবিতে রাজশাহী নগরীর তালাইমারি মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সমর সাজু। সাজু, বিক্ষোভের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ জসিন্তা, আমি এই মুহূর্তে তালাইমারিতে না, আমি এখন অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিনেট ভবনের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সমবেত হয়েছে এবং আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে তারা এখন স্লোগানে মুখ প্রকম্পিত করছে ক্যাম্পাস এবং তারা বলছে যে তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের তারা দাবি জানাচ্ছে। এবং এখানে যে সমবেত শিক্ষার্থীরা রয়েছে তারা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তালাইমারি যেখানে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে সেখানে তারা যাবে এবং সেখানে একাত্মতা ঘোষণা করে তারা সেখানে যোগ দেবে। এবং আপনাকে আরও তথ্য জানিয়ে রাখি, রাজশাহী নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে কিছুক্ষণ আগে একই দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আর এরপর এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা এখানে যেখানে অবস্থান করছি সেখানে কিছুক্ষণ পর জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মানববন্ধন হবে। আর এখন যারা এখানে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা, তারা যেটা দাবি জানাচ্ছে, তারা যে সরকারের কাছে তারা দাবি জানাচ্ছে যে সরকার ধর্ষণের যে তদন্ত কাজ 15 দিনের মধ্যে সমাপ্ত করার সরকার সিদ্ধান্ত নিয়েছে সেটা তারা মেনে নিয়েছে। তবে বিচার কাজ 90 দিনের মধ্যে যেটা সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা সেটা মানছে না। তারা বলছে যে 30 দিনের মধ্যে বিচার কাজ শেষ করে এবং ধর্ষকদের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি জানাচ্ছে এবং প্রয়োজন বোধে তারা আইন সংশোধন করে ধর্ষণের ঘটনায় 30 দিনের মধ্যে বিচার কাজ শেষ করে শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছে এবং তারা বলছে এই দাবি যতক্ষণ পর্যন্ত তাদের মানা না হবে ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলতেই থাকবে। জিসিন্তা, জানছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের খবর। বেতন বোনাসের দাবিতে সাভারে হেমায়তপুরে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল থেকে এজিআই গ্রুপের কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকরা জানায়, ঈদ সামনে রেখে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সকাল থেকে বিক্ষোভে নামেন শ্রমিকরা। বেতন বোনাস না পাওয়া পর্যন্ত কাজে যোগ না দেওয়ার বিষয়ে অনড় অবস্থানের কথা জানান তারা। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা কারখানার সামনে গেলেও তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে কারখানার সামনে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোলাগঞ্জ স্থলবন্দরের অবকাঠামোগত নির্মাণ কাজ। তবে এই রুটে এখন পর্যন্ত একমাত্র আমদানি পণ্য লাইমস্টোন।
পণ্য রপ্তানি চাহিদা না থাকা ও বন্দরের বিপরীতে ভারত অংশে কোনো অবকাঠামোগত সুবিধা গড়ে না ওঠায় মুখ থুবড়ে পড়তে পারে নির্মাণাধীন স্থলবন্দরটি। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রী রিপোর্ট। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তে দেশের ২৪তম স্থলবন্দর হতে যাচ্ছে নির্মাণাধীন ভোলাগঞ্জ স্থলবন্দর। বর্তমান ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে শুধু ভারতের পাহাড় ভাঙ্গা পাথর আমদানি করা হয়, তবে বাংলাদেশ থেকে রপ্তানি হয় না কিছুই। আর তাই সরকারি প্রকল্প নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নিয়ম অনুযায়ী বন্দরের উভয় পাশে স্থলবন্দর নির্মাণের কথা থাকলেও ভারত অংশে নেই কোনো তৎপরতা। বন্দর হয়ে গেলে আমাদের এখন পণ্যটা মাপার দিকে একটু আমরা সমস্যাটা আছি, এটা বড় সমস্যা ফেস করতেছি। আশা করি বন্দর হয়ে গেলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। শুধুমাত্র পাথরের জন্য যে সরকারে এত টাকা খরচ করবে, এই ল্যান্ডপুট করবে, আর ইন্ডিয়ান সিটিতে এটা হচ্ছে না। অনার্থ দেশের এই কোটি কোটি টাকা এখানে খরচ করা হচ্ছে, এখানে দেশের জনগণের কোনো কাজে লাগবে না। তবে সমন্বয়ের মাধ্যমে জেলার সবগুলো শুল্ক স্টেশন ও স্থলবন্দরের রাজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছে প্রশাসন। পূর্ণাঙ্গ বন্দর হলে কমবে আমদানিতে রাজস্ব ফাঁকির প্রবণতাও। আমরা এগুলোর কার্যকারিতা কি বা কতটুকু প্রয়োজনীয়তা আছে সেটা নিয়ে কাস্টমসের সাথে অলরেডি আমরা একটা সভা ডেকেছিলাম, কিন্তু কাস্টমসের পক্ষ থেকে প্রয়োজনীয় ডাটাগুলার সন্নিবেশ করতে একটু সময় লাগছে। এই সময়টা শেষ হয়ে তাদের কাছ থেকে আমরা পরিপূর্ণ ডাটা পেলেই কোনটা আসলে কতটুকু প্রয়োজন সেটা আমরা নিরূপণ করতে সক্ষম হব। চলতি বছরের মাঝামাঝিতে শেষ হবে ১৭৫ কোটি টাকা প্রাথমিক ব্যয় ধরে ২০১৯ সালে গৃহীত ভোলাগঞ্জ স্থলবন্দরের অবকাঠামো নির্মাণ প্রকল্প। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। মানিকগঞ্জে জুলহাস যমুনা নদীর পাড়ে নিজের তৈরি আরসি বিমান আকাশে উড়িয়ে দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন। তাকে নিয়ে এখন গর্বিত এলাকাবাসী। নানা শ্রেণী পেশার মানুষ তার প্রশংসার পাশাপাশি তার বাড়িতে এসে তাকে অভিনন্দন জানাচ্ছেন। এখন মানিকগঞ্জ থেকে আহমেদ সাব্বির সোহেলের পাঠানো রিপোর্ট। ২০১৪ সালে এসএসসি পাশ করার পর অর্থাভাবে লেখাপড়া করতে পারেননি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটগড় তেওতা গ্রামের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। তবে সীমাবদ্ধতাকে জয় করে নিজ উদ্যোগে একটি আরসি বিমান তৈরি করে তাতে আকাশে উড়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। তার এমন কৃতিত্বে দেশবাসী তাকে নিয়ে গর্ব করতে শুরু করেছে। তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা জানান, তার উদ্দেশ্য দেশের জন্য এমন কিছু করা যা সকলের কাজে আসবে। টোটাল 4 বছরের পরিশ্রমে এটা সম্ভব হয়েছে। আর এইটার ভিতরে যে ম্যাটেরিয়াল আছে সেগুলো প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আর এটা বানানোর জন্য যে জ্ঞানটা দরকার, তো সেই জ্ঞানটা অর্জন করতে আনুমানিক 8-10 লাখ টাকা খরচ হয়ে গেছে গত 4 বছরে। এলাকাবাসীরা বলছেন, জুলহাস এই উদ্ভাবনের মধ্য দিয়ে এলাকার অহংকার হয়ে উঠেছে। আমি জীবনে এটা দেখিনি, নতুন দেখলাম, আমি তাজ্জব হয়েছি এই ছেলের মেয়েরা দেখে। শুনলাম একটা ছেলে প্লেন বানাইছে, দেখার জন্য শত কাম ফালাইতে আমি এখানে চলে আসছি। জেলা প্রশাসক বলেন, জুলহাসের গবেষণার কাজে সরকার সহযোগিতা করবে। অনেক লোক এই ধরনের উদ্যোগ নেয়, কিন্তু দেখা যায় যে গাড়ির মতো চলে কিন্তু আকাশে উঠতে পারে না। এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে ওনার যে মেজারমেন্ট এবং ক্যালকুলেশনের দক্ষতা অনেক ভালো আমার কাছে মনে হয়েছে, যেই কারণে এই বিমানটা আকাশে উঠতে পেরেছে। গত 4 মার্চ জুলহাস যমুনা নদীর পাড়ে রানওয়ের মাধ্যমে নিজের তৈরি করা আরসি বিমান নিজেই আকাশে উড্ডয়ন করায় দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।